ওই 24-এর যে আন্দোলন যারা করেছে, যারা খুনি হাসিনা পরিবর্তন ঘটিয়েছে, তাদের তো কোনো নিবন্ধন ছিল নাকি? বাংলাদেশে একটা আমল পরিবর্তন হবে, এটা আপনারা দেখতে পাবেন। আমরা তাদের জন্য শুভকামনা। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে রাজনৈতিক দল। একটা রাজনৈতিক দল কতটুকু সফল হবে, কতটা ব্যর্থ হবে, এটা জনগণের কাছে যখন যাবে তখন তা নির্ধারিত হবে। আমরা একটা রাজনৈতিক দল করে আরেকটা রাজনৈতিক দলের শুভকামনা রাখবো, এটাই হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। সংগ্রামী বন্ধুরা আমার, গণতন্ত্রে তো বহুদলীয় রাজনীতি আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে আব্দুল মালেক ফরাজিরা ভূমিকা রেখেছেন, মুক্তিযুদ্ধের পরে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ সোনায় সোহাগা হবে, আমরা সবুজ শ্যামল বাংলাদেশের একটা সুন্দর সরকার পাবো, আমাদের সেই পাকিস্তানিরা যেভাবে নির্মম বৈষম্যের শিকার করেছিল সেখান থেকে আমরা মুক্ত পাবো। কিন্তু তা কি পেয়েছিলাম? নব্য স্বৈরাচার পাকিস্তানিদের চেয়েও আরো জঘন্য রূপে শেখ মুজিবুর রহমান তিনি আবির্ভূত করেন। তিনি এক নেতার এক দেশ, পুরো পরিবারের সবাইকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেয়ারে বসানোর জন্য একের পর এক তৎপরতার মধ্য দিয়ে তিনি সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গঠন করেছিলেন। তৎকালীন সময় যেই 17টি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছিল তার মধ্যে একটি রাজনৈতিক দল ছিল বাংলাদেশ লেবার পার্টি। আমরাও সেদিন নিষিদ্ধ হয়েছিলাম, যার কারণে আমরা দেখেছি যে পরে মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বংশীবাদকের মতো 26 মার্চ 1971 সালে স্বাধীনতার মহান ঘোষণা দিয়ে বাংলাদেশের দিকহারা মানুষকে তিনি রাস্তা দেখিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিনি আবার বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেছেন। এজন্য আজকে এই রাজনৈতিক দলটির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি এবং জিয়াউর রহমানের কথা বলা এটা তাৎপর্যময়, কারণ তা না হলে আজকে এই সময় আমরা নতুন কোন রাজনৈতিক দল আমি লেবার পার্টি করার কোনো সুযোগ থাকতো না। আমাদের অটোমেটিক বাকশালের একজন মেম্বার হিসেবে আজকে পরিচয় দেওয়া লাগবে। সংগ্রামী বন্ধুরা, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে তার নিজের একটি চিঠির সুবাদে গোটা বিশ্বের প্রায় 75টির মতো দেশে তারা আজকে সুফল পেয়েছে। আপনারা জানেন যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বাবু তিনি নতুন করে শুল্ক আরোপ করেছিলেন 37%। শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে এই শুল্কের বোঝায় তারা জর্জরিত হয়েছিল। শুধুমাত্র বাংলাদেশের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চিঠি লিখেছিলেন যে মাত্র 3 মাসের জন্য অন্তত স্থগিত করেন। আমরা দেখেছি ডক্টর ইউনূসের এই চিঠির প্রেক্ষিতে গোটা 75টির মতো দেশ আজকে এই সুফল পেয়েছে। এজন্য আমি আমার বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন যে এই 24-এর পট পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের নতুন নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হচ্ছে, কারণ একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা একটা অগণতান্ত্রিক একদলীয় পরিবেশে ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে বিগত 17টি বছরে শেখ মুজিবের কন্যা খুনি হাসিনাকে যারা বিভিন্নভাবে লালায়িত করেছিলেন, যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন, অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদ হওয়ার জন্য বিভিন্নভাবে আমি তাদেরকেও দোষর বলবো যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন। কারণ যেদিন 2014 সালের নির্বাচনে এদেশের কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশ নেয়নি, বর্জন করেছিল। 2024 সালে একটা পাতানো নির্বাচন ছিল, সেই নির্বাচনেও যারা অংশ নিয়েছে তারাও ফ্যাসিবাদের দোষর। যার কারণে ফ্যাসিবাদকে যারা উৎসাহিত করেছে তাদের অনেকের কণ্ঠে এখন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা শুনি। তারা তো নতুন নতুন আমাদেরকে গরু রচনা শিখান। আপনাদেরকে আমরা চিনি রাজনৈতিক মাঠে কারা কি অবদান রেখেছেন, আপনাদেরকেও বিচার জনগণ করবে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে এই 75 পরবর্তী যে প্রেক্ষিত হয়েছিল তাই কিন্তু আজকে বাংলাদেশে হতে পারে। কিন্তু দেশের ছাত্র জনতা তারা কোনো রক্তাক্ষয়ের দিকে যায়নি, তারা একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে। সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ লেবার পার্টির মহানগরের নেতা আউয়াল মিয়া এবং আমাদের ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার জীবন দিয়েছে। আমি নিজে 2 তারিখ 3 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত আমাদের লেবার পার্টির
ছাত্র মিশনের নেতা কর্মীদেরকে নিয়ে রাজপথে ছিলাম। আজকে যারা ক্ষমতার স্বাদ ভোগ করতেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সহযোগিতায় যে সমস্ত রাজনৈতিক দলগুলা ফুলে ফেপে বিভিন্ন ভাবে সুবিধা গ্রহণ করছেন, আমরা লেবার পার্টি কোনো সুবিধা নেইনি। আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ। আমরা জানি আমরা ক্ষমতায় যাব না, কারণ বাংলাদেশের যে অবস্থা, আমি নিজে বিগত 2018 সালের জাতীয় নির্বাচনে পিরোজপুর 2 আসনে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি। আজকে এখানে অনেকে বক্তব্য দিলেন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে। কি হবে নিবন্ধন দিয়ে? ওই 24-এর যে আন্দোলন যারা করেছে, যারা খুনি হাসিনার পরিবর্তন ঘটিয়েছে, তাদের তো কোনো নিবন্ধন ছিল নাকি? একটা পট পরিবর্তনের কোনো নিবন্ধন দরকার হয়? কোনো নিবন্ধনের দরকার হয় না। আজকে রাষ্ট্র তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। তারা দিবে, এবং নাগরিক পার্টি যদি চায় 3 দিনের মধ্যে 100 উপজেলায় কমিটি তাদের করা সম্ভব। 21 কেন, তারা 60-64 জেলায় তাদের করা সম্ভব। নিবন্ধন হচ্ছে না। আজকে নিবন্ধন কোনো বিষয় নাই। যেদিন আমরা এই 15 বছর খুনি হাসিনার সেই দুঃশাসনে ফাঁসিবাদে জর্জরিত ছিলাম, তখনও বাংলাদেশে 50টি রাজনৈতিক দল নিবন্ধিত ছিল। কি করেছিলেন তারা? তাদের কি ভূমিকা ছিল? আমরা তো দেখেছি বিএনপি জামাতের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলায় কোটি কোটি মানুষকে আসামি করা হয়েছে। সেদিনও আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল নিবন্ধিত দল, তারা খুনি হাসিনা সেই অগণতান্ত্রিক এবং সেই স্বৈরাচারী নির্বাচনের মধ্যে তারা ঢুকে গিয়েছিলেন। যার কারণে নিবন্ধন কোনো বড় বিষয় নয়। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, তাদের একটা যোগ্যতা থাকতে হবে। আপনাদেরকে কথা বলতে হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, যেখানে সব মানুষ, ভালো মানুষ, একজন গ্রামের একজন স্কুল শিক্ষক পার্লামেন্টে যেতে পারবে, এই ব্যবস্থা আমরা চাই। আমরা চাই যে কালো টাকার মালিকরা কোটিপতিদের যেন ক্লাবে পরিণত না হয় জাতীয় সংসদ। আপনারা জানেন যে 26টি রাজনৈতিক দলকে আমাদের ঐক্যমত্য কমিশন তারা তাদের পরামর্শ চেয়েছে। জাতীয় যে সংস্কারের কাজ চলছে, 6টি কমিশন গঠন করা হয়েছে। সেখানে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা সুপারিশ দিয়েছি। আমরা সংস্কার কমিশনের কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি। আলহামদুলিল্লাহ, এবং তারা আমাদের সুপারিশগুলোকে, অসংখ্য সুপারিশ তারা গ্রহণ করেছে। আমার বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, তাদের কথা এবং কাজ যদি সঠিক হয়, বাংলাদেশে একটা আমূল পরিবর্তন হবে, এটা আপনারা দেখতে পাবেন। আমরা দেখেছি যে নির্বাচনের পোস্টার ব্যবস্থা। আমি 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমার একটা উপজেলায় মাত্র 3000 পোস্টার দিয়েছিলাম আমাদের একটা মিটিং এর ভিতরে, এবং 70,000 টাকা শুধুমাত্র 3000 পোস্টার লাগানোর জন্য দিতে হয়েছে। এবং তার কত পিস পোস্টার লাগানো হয়েছে আল্লাহ তাআলা একটু জানেন। তো বাস্তবতা হচ্ছে এই যে পোস্টার এবং ব্যানার, মাইকিং, প্রত্যেকটা ইউনিয়নে, আমার মনে করেন 21টা ইউনিয়নে যদি একটা করে মাইকিং হয়, পার ডে 21টা মাইকিং হবে। 21 মাইকের খরচ, রিকশার খরচ, যারা মাইকিং এর সাথে থাকবে তাদের খরচ, এরপর আবার সেখান থেকে তো পার্সেন্টেজ আবার বিভিন্ন কমিটির লোকজনকে রাখতে হবে। তাহলে প্রার্থীর কি অবস্থা হবে? এটা এখানে যে সমস্ত রাজনৈতিক দল আমরা বসে আছি, তাদের প্রয়োজনের দ্বারা সম্ভব। বাস্তবতা হচ্ছে এই জন্য আমরা এমন একটা পরিবেশ, এমন একটা সিস্টেম চাই যেখানে বড় দল আর ছোট দল বলতে কোনো বিষয় নাই। আমরা নিজেরাই বলি আমরা ছোট দল, আমরা বড় দল, দল তো দল। একই নির্বাচন কমিশনের নিবন্ধনের একই ক্রাইটেরিয়া পালন করে প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু নিবন্ধিত হয়। ইত্তেফাক যেমন বড় পত্রিকা, ঠিক সেমনি পদযাত্রাও একটা পত্রিকা, নিবন্ধনের সমান অবস্থা। এজন্য আমরা রাজনৈতিক দল বলবো, বড় দল ছোট দল আমরা বিশ্বাস করি না। আমরা চাই বাংলাদেশের গণতন্ত্রের যে পরিবর্তন এবং সুস্থ ধারার রাজনীতি, এই সুস্থ ধারার রাজনীতিতে আমরা ঐক্যের জায়গা আমাদের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আপনারা বলছেন পরিবারতন্ত্রের কথা। এখন যদি আমার ছেলে যদি যোগ্য হয়, সে যদি আমার দল না করে আরেক দল করবে না, তাহলে তো আপনি বলবেন বাপে করে এক দল, পোলা করে আরেক দল। এখন যদি তাকে যদি যোগ্যতার কারণে কোনো পদ দেওয়া হয়, তখন বলবেন তাহলে আপনি পরিবারতন্ত্রের কথা বলছেন। যার কারণে আমরা এভাবে বলতে চাই না। আমরা বলতে চাই বিএনপি যদি চেয়ারপারসন খালেদা জিয়া, তার সন্তান যদি যোগ্য হয়, দলে যদি তার দায়িত্ব পালন করার মতো ক্যাপাসিটি থাকে, দেশ পরিচালনার যদি ক্যাপাসিটি থাকে, তো তিনিও দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু
আমরা আমাদের জায়গা থেকে আমরা বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করব তার অগণতান্ত্রিক জায়গা থেকে, কিন্তু তার যৌক্তিক জায়গাতে আমরা কোনো প্রকার বিতর্ক তৈরি করবো না। আমি করি দেখাবো। আমাকে তো বিএনপি বলে না যে তুমি আমার সাথে জোট করো, বিএনপি আমাকে বলে নাই, কিন্তু আমি তো 2007 সাল থেকে বিএনপির সাথে জোট করছি। এখন বিএনপি আমাকে কি মূল্যায়ন করলো, কি অবমূল্যায়ন করলো, এটা তো আমি তো তার কাছে গিয়েছি, তার ইখতিয়ার। আমি কেন গিয়েছি? আমি যদি কোনো একটা শক্তিধর হতাম তো সে আমার সাথে জোট করতো, তাই না? তো যার কারণে আমাদের যার যার রাজনৈতিক শক্তিকে, আমাদের অবস্থানকে, আমাদের দলকে শক্তিশালী করতে হবে, তবেই আমরা আমাদের অধিকার ফিরে পাবো, আমরা আমাদের জায়গায় আমরা অবস্থান করতে পারবো। আমি ফিলিস্তিন নিয়ে একটা কথা বলে আমি শেষ করবো। আজকে ফিলিস্তিনের দুরবস্থার জন্য দায়ী হচ্ছে আরব বিশ্ব। কারণ আরব বিশ্বে যদি মক্কা মদিনাতে আল্লাহর রাসূল এবং কাবাঘর না থাকতো, এই মক্কা মদিনা ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কারণ এই আরবের যারা শাসক তারা এত অপকর্মে লিপ্ত, এত জঘন্য সব কাজে লিপ্ত, অসংখ্য হিন্দুত্ববাদী ইন্ডিয়া মনে এরকম বিভিন্ন কাজে লিপ্ত নয়। আজকে আপনারা দেখেছেন যে সৌদির বাদশা তিনি সেখানে হালাল পতিতালয়ের সৃষ্টি করেছেন, সেখানে সিনেমা হলের সৃষ্টি করেছেন, সেখানে মদের বার হয়েছে। এগুলা তো মক্কা মদিনায় আমরা দেখতে চাই না। আরব বিশ্বকে সুন্দরী প্রতিযোগিতা পর্যন্ত আমাদেরকে দেখতে হচ্ছে। আজকে নতুন যারা দায়িত্বে আছেন, আজকে কোথায় আমাদের ওআইসি? ওআইসি কেন গঠন করা হয়েছে? ওআইসির কাজ কি? আরব লীগের কাজ কি? আজকে জাতিসংঘ নামক এই জাতিসংঘ নিয়ে কথা বলার কিছু নাই। কারণ এই জাতিসংঘ সৃষ্টি করা হয়েছে আমেরিকার স্বার্থ সিদ্ধি করার জন্য, আমেরিকার প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য। যার কারণে এই আমাদের জাতিসংঘের কাছে কোনো আবেদন নেই, কিন্তু আরব বিশ্বের যারা আছেন তাদেরকে বলবো, আজকে যদি আপনারা এখনো এই আমেরিকার পা চাটেন, তাহলে আজকে মুসলমানদেরকে এরকম মার খেয়ে যেতে হবে। যেমন বছরের পর বছর, যুগের পর যুগ এই কাশ্মীর চলছে, আজকে ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে, তারপরও আপনাদের মানবিকতা জাগ্রত হবে না। আপনারা শুধুমাত্র এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই অবস্থানের কারণে আজকে আপনাদের কাছে এখানে মানুষ যায়। তা নাহলে আমি আমাদের যে বিভিন্ন মুফতি সাহেবরা বলছেন, বিভিন্ন ধরনের কথা বলেছেন, আমি এভাবে না বলে আমরা মনে করি যে আমাদের যা যতটুকু সামর্থ্য আছে এই নিয়ে আমাদের এই ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো দরকার। এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের প্রতিবাদ করতে হবে। যদি কারো সামর্থ্য থাকে আপনারা যাবেন ফিলিস্তিন গিয়ে সেখানে যুদ্ধে অংশ নেন। কারণ প্রত্যেকটা মুসলমান যেখানে থাকুক দুনিয়া, প্রত্যেকটা মুসলমান ভাই এবং একই শরীরের অংশ। এই একই শরীরের অংশ মনে করে আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। আমি ধন্যবাদ জানাই। এই আমাদের ঐক্য হতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, যাদের কথা কাজে মিল থাকবে তাদের সাথে। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, যারা আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, এই কথায় যারা বিশ্বাস করে তাদের সাথে আমাদের ঐক্য হবে। আমাদের ঐক্য হবে যারা এই ভারতের পুতুল সরকারকে যারা মদত দিয়েছে, বিশেষ করে জাতীয় পার্টি এবং রওশনের সাথ এবং জিএম কাদের, এদেরকে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কারণ এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই বৃত্তের দুটি ফুল। আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনের জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দায়ী। আমি তাদেরকে দোষর মনে করি না। দোষর হচ্ছে যারা শুধু নির্বাচনে অংশ নিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে তারা। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই দোষে দোষী, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। রাজপথে জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ড করতে দেওয়া না দেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই। আওয়ামী লীগ যেমন রাস্তায় নামতে পারবে না, জাতীয় পার্টিও রাজপথে কোনো কর্মসূচি করবে না। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। আমি আবারও গণতান্ত্রিক নাগরিক শক্তিকে অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই। আমার